This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন। দীক্ষা, আমি জানতে চাইব এই চিঠিতে আর কি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী আজকে যে চিঠিতে লিখেছেন তার মধ্যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে কোনো লিখিত বিজ্ঞপ্তি বা সার্কুলার বা আইন ছাড়াই একের পর এক নির্দেশ দেওয়া হচ্ছে, যা হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাচারী করছে কমিশন। তার মধ্যে যেটা রয়েছে সেটা বলেছেন যে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বার্তাও কোনো আনুষ্ঠানিক নির্দেশ ছাড়াই চালানো হচ্ছে, যেমন বলা হয়েছে। তেমনি মুখ্যমন্ত্রী আরেকটা বিষয় বিশেষভাবে যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু গ্রহণযোগ্য করছে না। অথচ প্রচুর মানুষ রয়েছেন যারা ভিন রাজ্যে অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। ফলে তাদের হিসেবে এই যে ডোমিসাইল সার্টিফিকেট শংসাপত্র বাতিল হলে হয়রানির শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, কারণ তারা এখানে থাকেন না। আর এই সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ না করার নির্দেশ দেওয়ার জন্য ডিওদের জানানো হয়েছে। তবে এই সম্পর্কে লিখিত বিজ্ঞপ্তি বা এই সম্পর্কে কোনো নির্দেশ জারি হয় না। আর তার ফলে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা যখন আসছেন এসে এবং তার এসআইআর হিয়ারিং এ আসছেন, তখন এই ডোমিসাইল সার্টিফিকেট যেহেতু কোনো কাজে লাগছে না, ফলে তারা একটা চরম অসুবিধা এবং অনিশ্চয়তার মুখে পড়ছেন। তার ফলে কিন্তু এসআইআর প্রক্রিয়া এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া বাতিল করারও কথা মুখ্যমন্ত্রী আজকের এই চিঠিতে অবিলম্বে ত্রুটিপূর্ণ প্রক্রিয়া সংশোধন না হলে সম্পূর্ণভাবে তা স্থগিত করার জন্য আবেদন করেছেন। ধন্যবাদ দীক্ষা। আর এসআইআরের আতঙ্কে আরও এক মৃত্যুর অভিযোগ উঠে আসছে। এবার বৃদ্ধার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন আর তাতেই আতঙ্কে ছিলেন ভোলার এই বৃদ্ধা। তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। উত্তর 24 পরগনার ভোলার বাসিন্দা বৃদ্ধা ভর্তি হাসপাতালে আতঙ্কে এলাকাবাসী মাফ করবেন অসুস্থতার অভিযোগ করা হচ্ছে। এসআইআরের শুনানির নোটিশ পাওয়ার পরেই কোমায় চলে যান বৃদ্ধা, এমনই দাবি আবার তৃণমূল কংগ্রেসের। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় এই বৃদ্ধা। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, একটু জানতে চাইবো পরিবার কেন এই অভিযোগটা করছেন যে এসআইআরের আতঙ্কেই বৃদ্ধা কোমায় চলে গিয়েছেন? দেখো, উত্তর দিনাজপুরের ভোলা বিলখান্দা 1 নম্বর পঞ্চায়েতের তালবান্ধা উত্তরপাড়ায় অলকা বিশ্বাস, তার 80 বছর বয়স। তার এসআইআরে তার নাম, তার শুনানিতে তার নাম তার শুনানিতে এসেছে এবং সেই শুনানিতে আসার পরে সে তার বাড়ির পরিজনকে নাকি বলছিলেন যে তার চিন্তার কথা, উদ্বেগের কথা, এমনটাই বলছেন উপপৌর প্রধান কবির দাস। এবং তিনি বলছেন যে সেই থেকেই তাদের দাবি যে সেই চিন্তা থেকেই তার হার্ট অ্যাটাক হয়। এখন তিনি কোমায় আছেন, তার চিকিৎসা চলছে, তার অবস্থা সংকটজনক। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্টই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যারা এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন যে আদৌ তাদের নাম থাকবে কি থাকবে না। একটু জানতে চাইবো, যেহেতু ডোমিসাইল সার্টিফিকেটের জন্য মুখ্যমন্ত্রীও একটা আপত্তি তুলেছেন যে এসআইআর বন্ধ করে দেওয়া হোক, আবার চিঠি লিখেছেন, এমন কোনো কাগজ কি বৃদ্ধার কাছে ছিল না যেটা নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছিল, এমন কিছু দাবি পরিবার করছে? দেখো, 2002 সালে ওনার নাম ছিল না এবং বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা নিয়েও একটু সমস্যা রয়েছে। সেই জন্যই কিন্তু ওই বৃদ্ধাকে শুনানিতে ডাকা হয়েছিল এবং সেই শুনানিতে ডাক পেয়েই কিন্তু গতকাল থেকে সে উদ্বেগের মধ্যে একটা ছিল। পাড়ার লোক যেটা বলছেন, পাড়ার বাসিন্দা, এলাকার বাসিন্দা এবং বিশেষ করে উপপৌর প্রধান, তিনি দাবি করছেন যে তার জন্যই সে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং সেই জন্যই এখন তিনি কোমায় আছেন। তবে এখন সবাই চাইছেন যাতে তিনি ফিরে আসেন, সুস্থ হয়ে ফিরে আসেন। তবে এই ঘটনা কিন্তু ঘটার ফলে যে এই বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় যথেষ্ট কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ দিয়েছে। নোটিশ দেওয়ার পরে শোনার সঙ্গে সঙ্গে উনি হার্ট অ্যাটাক হয়ে পড়ে গেছে চেয়ার থেকে। অবস্থা খুবই খারাপ, মানে আশঙ্কাজনক অবস্থা, একেবারে
কোমায় চলে গেছে বলছে। তো উনি নাকি বিগত কয়েকদিন ধরে খুব টেনশনে ছিলেন। একটা বয়স্ক মহিলা যে বলছে 2002 এর আগের কাগজপত্র কোথায় আছে, কোথায় খুঁজে পাবো, এই আতঙ্কে উনি এরকম হার্ট অ্যাটাক হয়ে গেছে। একদম নক্কারজনক একটা ঘটনা ঘটছে। কেন্দ্র সরকার যেভাবে করছে এটা, এসব মানুষের উপর যেভাবে অত্যাচার করছে এসআইআর নাম করে, এতে মানুষ আতঙ্কে। শান্তপ্রিয় গ্রাম, এই গ্রামের মানুষ, এই মহিলারা, মা বোনেরা আতঙ্কিত যে এই করে মানুষকে হয়রানি করছে একটা জলজান্ত প্রাণ চলে যাওয়ার পথে। জয়নগরে এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খসড়া তালিকায় তার নাম না থাকায় এর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা, যার নাম নাজিতুল মোল্লা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনানিতে ডাক পাওয়ায় আজ নাকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে আসেন বৃদ্ধ। শুনানি শেষে জয়নগর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যাতায়াতের ধকল সহ্য করতে পারেননি তিনি, সেই কারণেই তিনি মৃত্যু হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, এমনটা তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আপনাদের আরও একবার জানাবো, জয়নগরে এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খসড়া তালিকায় তার নাম ছিল না, তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বলে তার পরিবারের লোকজন এর আগেও দাবি করেছিলেন। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা নাজিদুল মোল্লা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনানিতে ডাক পাওয়ায় আজ নাকে অক্সিজেনের নল নিয়ে তিনি গিয়েছিলেন ওই শুনানি কেন্দ্রে। শুনানি শেষে জয়নগর হাসপাতালে ফিরে তার মৃত্যু হয়। যাতায়াতের ধকলে অসুস্থ হয়ে তার মৃত্যু, এমনটা তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন এই ঘটনাটি। জয়নগরের এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর আগেই তিনি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তার পরিবারের দাবি, কিন্তু আজ তার মৃত্যু হয়। এই ঘটনাটা আপনার কাছে প্রতিক্রিয়া চাই। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি একটা পরিষ্কার বলতে চাই যে এই মৃত্যু মিছিল বন্ধ হওয়া প্রয়োজন, এবং তার জন্য প্রথম পদক্ষেপ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে এই অপরিকল্পিত এসআইআর পদ্ধতি ইন্ট্রোডিউস করার জন্য, অমানবিক পদ্ধতি, তার জন্য চিঠি দিয়েছেন। আর উল্টো দিকে এফআইআর করা হয়েছিল তার এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং এই মৃত্যু মিছিল বন্ধ করতে গেলে নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করে নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ করা প্রয়োজন। এবং একই সঙ্গে এই নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং এসআইআর এর এই অমানবিক পদ্ধতি বন্ধ করা দরকার। ভোটার তালিকায় নাম উঠবে কি উঠবে না তার জন্য আতঙ্ক কেন তৈরি হবে? মানুষকে ভয় দেখানো হবে কেন? বিজেপি প্রথম থেকে ভয় দেখিয়েছে ডিটেনশন ক্যাম্পে দেশ ছাড়া করার, আর তারপরে ইলেকশন কমিশন আতঙ্ক দেখাচ্ছে নাম বাদ দিয়ে দেবো। তার মানে সবাই মনে করছে, যাদের এই যে মৃত্যু হচ্ছে তারা মনে করছে এই খসড়া তালিকা বা ভোটার তালিকায় যদি নাম না ওঠে বোধহয় আমাকে দেশ ছাড়া হতে হবে, ভিটে ছাড়া হতে হবে, সন্তান হারা হতে হবে, ফ্যামিলি ছাড়া হতে হবে। কি নিদারুণ তাদের আতঙ্ক! তার জন্য এই মৃত্যুগুলো হচ্ছে। কেউ আত্মহত্যা করছেন, বিএলওরা আত্মহত্যা করছেন কাজের চাপে। এটা চলতে পারে না। একটা স্বাধীন ভারতে গণতন্ত্রের এতদিন পরে ইলেকশন কমিশনের এই অপদার্থতা আর এই অমানবিকতা চলতে পারে না। তাই জন্য এখনই এটা বন্ধ হওয়া দরকার, এবং এই সমস্ত মৃত্যুর জন্য দায় নিয়ে ইলেকশন কমিশনারকে গ্রেফতার করা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। আমি এটা পজিটিভ করি করব। ওটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে কাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে, যার মধ্যে অন্তঃসত্ত্বা রয়েছে। এবার দেখুন, এই অন্তঃসত্ত্বাকেই দেখা গেল লম্বা লাইনে তিনি দাঁড়িয়ে রয়েছেন শুনানি। 8 মাসের অন্তঃসত্ত্বা তারকেশ্বরে, তাকে শুনানিতে হাজির হতে হয়েছে। কমিশনের নির্দেশ সত্ত্বেও কেন তাকে আসতে হলো? ফের বিএলওর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কমিশনের শাস্তির হুঁশিয়ারি, তারপরেও কেন এই ছবি বদলাচ্ছে না, এই প্রশ্নও উঠছে। এসআইআর জন্য ডাকা হয়েছে। 8.5 মাসের
বেবি পেটে নিয়ে উনি আজকে হিয়ারিং এ এসেছেন। এর একটাই কারণ, বিয়ের পর এনার টাইটেল চেঞ্জ করা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে জানাতে চাই, আমি ধিক্কার জানাই এরকম পশ্চিমবাংলার নির্বাচন কমিশনকে, যেখানে মহিলাদের এইভাবে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে হ্যারাসমেন্ট করা হয়। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন কামারহাটি পুরসভার কাউন্সিলর। 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানিতে ডাক পেয়েছেন কামারহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। শুনানিতে ডাক পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর বিমল সাহা 2000 সালে কামারহাটি পুরসভা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। তারপরেও কিভাবে 2002 সালে লিস্টে নাম নেই, প্রশ্ন কামারহাটি পুরসভার দুবারের কাউন্সিলর বিমল সাহা। আমার ভোটার লিস্টে নাম নেই, অথচ আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা থেকে আমি প্রার্থী ছিলাম। কিন্তু আমি এতে আতঙ্কিত হয়ে আমি আমার ফর্ম যেগুলো আছে যা সিস্টেম নির্বাচন দপ্তরে আমি সমস্ত কিছু ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু তারপরে খসড়া তালিকায় আমার নাম বেরিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ দেখতে পেলাম বিওলো আমার বাড়িতে একটা হিয়ারিংয়ের একটা ফর্ম দিয়ে গেছে, কাগজ দিয়ে গেছে, এবং খসড়া তালিকায় নাম আছে, কিন্তু অথচ আবার বলছি কেন হিয়ারিংয়ে ডাকলো, বারবার নির্বাচন দপ্তর কেন বারবার এই ধরনের ভুল করছে, বা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে, শুধু আমার বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না। আমি দেখছি, আমাদের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি, এবং এর জন্য যতদূর যেতে হয় আমি কিন্তু যাব। এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, আর তার পেছনে চক্রান্ত দেখতে পাচ্ছেন, তৃণমূলের চক্রান্ত দেখতে পাচ্ছেন, যাকে ডেকে পাঠানো হয়েছে। মাঝদিয়ায় একজন শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে, যিনি সিপিএম নেতা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ যে এই পুরো কর্মকাণ্ড অর্থাৎ শুনানিতে তাকে ডেকে পাঠানোর পেছনে তৃণমূলই আছে। নদিয়ার মাঝদিয়ায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও 5 বারের পঞ্চায়েত সদস্যকে এসআইআর এর শুনানির নোটিশ সিপিএম করার জন্যই তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে তৃণমূল বলছে যে এই অভিযোগের কোনো সারবত্তা নেই, কমিশনই যা করার করেছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 5 বার পর নির্বাচিত হয়েছি, তার মধ্যে প্রধানও হয়েছি। আমাকে কেন ডাকা হলো, কি জন্যে ডাকলেন ওরা? আমার এ ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের যেমন ব্যর্থতা, তেমনি এখানে যারা তার হয়ে কাজ করছে তাদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত শুরু করেছে। দলনেত্রীর নির্দেশ উপেক্ষা করেই পিকনিকে সামিল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। সামনেই ভোট, এসআইআর চলছে, আর এই পরিস্থিতিতে এবছর দলের নেতাকর্মীদের পিকনিক না করে ভোটারদের সাহায্যের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ না মেনেই পুরুলিয়ায় তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা পিকনিকে সামিল হয়েছেন। যদিও একে পিকনিক বলতে নারাজ তৃণমূলের শিক্ষক নেতারা। দলনেত্রীর নির্দেশ না মানায় শিক্ষক নেতাদের সমালোচনায় জেলা তৃণমূল নেতৃত্ব। সেই ধরনের কোনো নির্দেশ অবশ্য পাইনি, যেটুকু করার সেটা আমি রাজ্য সভাপতিকে অনুমতি নিয়ে আমি করছি। আমার যিনি রাজ্য সভাপতি আছেন ওনার সঙ্গে অনুমতি নিয়ে আমি করছি, যে নিয়ম ভাবে উনি করতে বলেছেন আমরা সেইভাবেই করছি, কোনো ব্যাপার নয়। কারণ এখানে আমরা সবাই একটা আলোচনা করছি, আলোচনার সঙ্গে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মমতা ব্যানার্জি যেখানে আমাদের সভানেত্রী, তিনি যখন বলেছেন বিষয়টি নিশ্চয়ই চিন্তা ভাবনায় এদের রাখা উচিত, দরকার ছিল সেটা। সে যাই এখানকার সব টিচার সেল যেটা করছে, সেটা যদি পারমিশন নিয়ে করছে তো সেটাতে ওদের ব্যাপার, ওরা ডিসিশন নিয়ে যা করছে সেটাতে আমাদের কিছু বলার নেই। আপনাদের মনে করিয়ে দেব 22শে সেপ্টেম্বর বিএলওদের নিয়ে যে সভা ছিল, সেই সভাতেই কিন্তু তৃণমূল সুপ্রিমো সরাসরি বলেছিলেন যে এই আবহে এরকম সময় পিকনিক ইত্যাদি বন্ধ রাখতে হবে। কি বলেছিলেন সেদিন তিনি একবার মনে করাই আপনাদের, পিসিআরকে বলবো শোনাতে। তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। চারিদিকে একটা ভোট আবহ তৈরি হয়ে রয়েছে, কিন্তু ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার মধ্যে ভাষা সন্ত্রাস চলছে। শাসক দলের নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এলো মালদার
বিরোধী দলনেতা বেলাগাম আক্রমণ করেছেন আব্দুর রহিম বকশী। আর ভোটের পর বিরোধী দলনেতাকে গাধার পিঠে চড়ানোর হুঙ্কার দিয়েছেন আব্দুর রহিম বকশী। গুজরাট থেকে আসে কাঁথার উপরে তোমাকে বসিয়ে তোমার মাথা নেড়া করে তোমাকে চুলকালি মাখিয়ে গোটা পশ্চিমবঙ্গে না হলেও যেদিন ধরতে পারবো আল্লাহ সেদিন তোমার মুখে চুলকালি মাখিয়ে গুজরাট থেকে মতো অনলাইনে কাঁথাতে বসিয়ে তোমাকে ঘুরিয়ে বেড়াবো অনলাইন অনলাইন। এজন্য মানুষ তৈরি, এটা তৃণমূল কংগ্রেস বলছে না, এটা রহিম বকশী বলছে না, এটা সাধারণ মানুষ আমাদেরকে জোর করে বলছে। তারা যদি পয়সা না থাকে কারাগার, আমার পয়সা দিচ্ছি আপনি অনলাইনে ওয়ার্ড করে রেখে দিন। দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সভা ছিল মালদায়, আর সেখান থেকে আব্দুর রহিম বকশী যার মুখে এই ভাষা শুনলেন তাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা কি বলেছিলেন এবার শুনুন। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বকশী। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলত, কেউ নেবে না, ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। উন্নয়নের পাঁচালির পাল্টা এবার চোরের পাঁচালি। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রচার যুদ্ধ শুরু করেছে বিজেপি। 26-এর ভোট যুদ্ধে একেবারে নন্দীগ্রাম সরগরম। শাসকের প্রচার কৌশলকে ভোঁতা করতে গতকালই কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা পথে নেমেছে পদ্ম শিবির। 26-এর ভোটের আগে বিজেপির মুখে চওড়া হাসি। নন্দীগ্রামে আরও এক সমবায়ে তৃণমূল ধরাশায়ী। শুভেন্দুর গড়ে গাংড়া সমবায় নিরঙ্কুশ জয় পেল বিজেপি। 9টি আসনেই জিতে তৃণমূলকে হোয়াইট ওয়াশ পদ্ম শিবিরের। তৃণমূলের হাতছাড়া সমবায় নন্দীগ্রামে উত্তেজনা। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গরগকে মারধর, অভিযুক্ত বিজেপি। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন পুলিশ। বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। জল ঘুষি যে কীট তো চলতেই থাকে। আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি? যে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে রাস্তায় ফেলে জল ঘুষি কিল মেরে এরা হিন্দুত্বের জয়গান করবে। পুলিশ উপর থেকে কিভাবে ফেলে দিয়েছে, পুলিশ উপর থেকে ফেলে দিয়েছে একটা মানুষকে। ঘন কুয়াশার জেরে দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা। 19.2 ডিগ্রি সেলসিয়াসেই থমকে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জন্য উত্তরবঙ্গ জুড়ে দিনের ঠান্ডার কামড় একটু বেশি। 16 ডিগ্রির ঘরে জলপাইগুড়ি, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রির কাছাকাছি। আগামীকালও কুয়াশার দাপট থাকবে বাংলা জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা সরলে মঙ্গলবারের পর আবারও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। বুধবার কলকাতার রাতের পারদ 12 ডিগ্রিতে নামতে পারে। বুধবার 9 ডিগ্রির ঘরে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ।